আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত 24 ঘন্টায় আরও 98 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন 1000-এরও বেশি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা চলবে বলেও জানিয়েছেন তিনি। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এই হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইউক্রেনে এক মাসে 6000-এরও বেশি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সদ্য সমাপ্ত জুলাই মাসে ড্রোন হামলা চালায় রুশ বাহিনী, যা 2022 সালে দেশটিতে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে এক মাসের সর্বোচ্চ। গাজায় মানবিক পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে ইসরায়েলের সমরাস্ত্র রফতানিতে নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে কানাডা। কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ এক বিবৃতিতে এ তথ্য জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 5 অথবা 8 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশনে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে পারেন। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজায় ইসরায়েলের বর্বরতা 24 ঘন্টায় নিহত আরও 98 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত 24 ঘন্টায় আরও 98 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছে 1000-এরও বেশি। এর মধ্য দিয়ে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে 6430 জনে দাঁড়িয়েছে, আর মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1,49,000। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিবার 2 আগস্ট বার্তা সংস্থা আনাদুলু তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। শনিবার 2 আগস্ট ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে 60,430 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় 98টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও 1079 জন, যার ফলে আহতের সংখ্যা বেড়ে 1,48,722 জনে দাঁড়িয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বহু হতাহত এখনো ধ্বংসস্তূপের নিচে সড়কে পড়ে আছেন, কারণ উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। গত 18 মার্চ ইসরায়েলি সেনাবাহিনী হামলা ফের শুরু করে, যা জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি বাতিলের ইঙ্গিত দেয়। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়াওভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা চলবে বলেও জানিয়েছেন তিনি। উত্তর পশ্চিম রাশিয়ার ভালাম দ্বীপে শুক্রবার দেওয়া ভাষণে পুতিন বলেন, সব হতাশার উৎস হচ্ছে অতিরিক্ত প্রত্যাশা। ট্রাম্পের পক্ষ থেকে পুতিনের ওপর হতাশা প্রকাশের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এর একদিন আগে রাশিয়া কিয়েভে ভয়াবহ বিমান হামলা চালায়, যাতে অন্তত 31 জন নিহত হয়, যাদের মধ্যে 5টি শিশুও ছিল। ওই হামলায় একটি 9তলা ভবনের একটি ব্লক সম্পূর্ণ ধসে পড়ে। এই হামলার ঠিক পরদিনই পুতিন বলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনা তিনি ইতিবাচকভাবে দেখছেন, তবে একই সঙ্গে ফের দাবি করেন ইউক্রেনকে নিরপেক্ষ অবস্থান নিতে হবে এবং রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোকে স্বীকৃতি দিতে হবে, যা ইউক্রেনের আত্মসমর্পণ হিসেবে দেখে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জবাবে বলেন, তিনি যে কোনো সময় পুতিনের সঙ্গে দেখা করতে প্রস্তুত, তবে প্রশ্ন তোলেন, রাশিয়াকে সত্যি সম্মানের সঙ্গে যুদ্ধ শেষ করতে চায় নাকি এটা সময়ক্ষেপণের কৌশল মাত্র। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি চাচ্ছেন দুই পক্ষই যুদ্ধ বন্ধ করুক। ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ইসরায়েলে রয়েছেন এবং শিগগিরই রাশিয়ায় যাবেন বলেও জানিয়েছেন ট্রাম্প। ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শুক্রবারের 1 আগস্টে হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে এক ভিডিও বিবৃতিতে দাবি করেছেন, তারা প্যালেস্টাইন 2 নামে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব হয়েছে। হামলার
সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর দেওয়া হয়নি। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। তারা দাবি করে এসব হামলা ফিলিস্তিনিদের প্রতি সংহতির প্রকাশ। গত মার্চে গাজায় 2 মাসব্যাপী যুদ্ধবিরতি চলাকালে হুথিরা হামলা বন্ধ রাখলেও ইসরায়েল আবারও অভিযান শুরু করায় তারা ফের হামলায় সক্রিয় হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে ইয়েমেনের বিভিন্ন স্থানে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানা ও বিভিন্ন বন্দর শহরকে লক্ষ্য করে এসব হামলা হয় বলে জানা গেছে। ইউক্রেনে 1 মাসে 6,000-এর বেশি ড্রোন হামলা রাশিয়ার। ইউক্রেনের 1 মাসে 6,000-এরও বেশি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সদ্য সমাপ্ত জুলাই মাসে এই ড্রোন হামলা চালায় রুশ বাহিনী, যা 2022 সালে দেশটিতে পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর থেকে 1 মাসে সর্বোচ্চ। বার্তা সংস্থা এএফপি সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এই তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি জানায় এই ড্রোন হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত আহত হয়েছে। ঘরবাড়ি, একটি কিন্ডারগার্টেন ও একটি অ্যাম্বুলেন্স সহ বহু বেসামরিক অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এএফপির প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনের বিমান বাহিনীর প্রকাশিত তথ্য বলছে, গত জুলাইয়ে রাশিয়া 6,297টি দূরপাল্লার ড্রোন ছুড়েছে, যা জুন মাসের তুলনায় প্রায় 16% বেশি। অন্যদিকে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, গত মাসে রাশিয়া 6,129টি শাহেদ ড্রোন ছুড়েছে, যা গত বছরের জুলাইয়ের তুলনায় 14 গুণ বেশি। তখন রাশিয়া এই ধরনের ড্রোন মাত্র 423টি ব্যবহার করেছিল। ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত জানান, প্রকৃত ড্রোন হামলার সংখ্যা আরো বেশি হতে পারে, কারণ হিসাবগুলো অনুমান ভিত্তিক। আল জাজিরা বলছে, শুধু গত 9 জুলাই রাতেই রাশিয়ার ইউক্রেনের পশ্চিমাঞ্চলে 741টি ড্রোন ও ডিকয় ছোড়ে, যা গত বছরের পুরো জুলাই মাসের চেয়েও বেশি। 9 জুলাইয়ের হামলার আগের দিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তার প্রশাসন ইউক্রেনকে আরো প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করবে। ইসরায়েলকে কোনো অস্ত্র সরবরাহ নয় নিশ্চিত করল কানাডা। গাজায় মানবিক পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে ইসরায়েলে সমরাস্ত্র রফতানিতে নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে কানাডা। শনিবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ এক বিবৃতিতে এই তথ্য জানান। তিনি বলেন, গাজায় ব্যবহারের সম্ভাবনা আছে এমন সামগ্রী রফতানির জন্য 2024 সালের জানুয়ারি থেকে কোনো নতুন লাইসেন্স অনুমোদন করা হয়নি। তিনি বলেন, গাজায় ব্যবহৃত হতে পারে এমন সামরিক পণ্যের লাইসেন্স আমরা 2024 সালের শুরুতে স্থগিত করেছি এবং এখনো তা স্থগিতই রয়েছে। কোনো অনুমোদন দেয়া হয়নি। গত 29 জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, কানাডা থেকে ইসরায়েলে এখনো অস্ত্র যাচ্ছে। এ প্রসঙ্গে আনন্দ বলেন, প্রতিবেদনের বেশ কিছু দাবি বিভ্রান্তিকর এবং বাস্তবতা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি ব্যাখ্যা করেন, প্রতিবেদনে যেগুলোকে গুলি বলা হয়েছে সেগুলো আসলে পেইন্টেবল ধাঁচের। 5 অথবা 8 আগস্ট নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 5 অথবা 8 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশনে ভাষণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে পারেন। একাধিক সরকারি সূত্র জানিয়েছে, ভাষণের দিন, তারিখ ও সময় এখনো চূড়ান্ত না হলেও এই দুইটি গুরুত্বপূর্ণ তারিখের একটির সঙ্গেই ভাষণটি মিলিয়ে দেওয়া হতে পারে। 5 আগস্ট হলো সেই দিন যেদিন ছাত্র জনতার গণ আন্দোলনের শেখ হাসিনা সরকারের পতন ঘটে। অন্যদিকে 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকারি এক কর্মকর্তা জানান, অন্তর্বর্তী সরকার গঠনের তারিখকে বেশি গুরুত্ব দিতে আগ্রহী নন প্রধান উপদেষ্টা। সে কারণে ভাষণ 5 আগস্টে দেওয়ার সম্ভাবনা বেশি। এদিকে গতকাল শনিবার সরকার ঘোষণা করেছে, ওই দিন বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র জনসম্মুখে উপস্থাপন করা হবে। নির্বাচনের সময়সূচি ঘোষণার পর প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণার জন্য আহ্বান জানাবেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।